আসসালামু আলাইকুম। আমি ডক্টর সিয়ামুল হক এবং তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এইচএসসিতে বায়োলজি সেকেন্ড পেপারের ওয়ান শট আজকে সিকিউ ক্লাসে। আজকে আমরা চ্যাপ্টার 6 অর্থাৎ বায়োলজি সেকেন্ড পেপারে মানবদেহের শরীরতত্ত্ব, বর্জ্য এবং নিষ্কাশন এটির উপরে বিভিন্ন বোর্ডে আসা গুরুত্বপূর্ণ যে সিকিউগুলো আছে সেগুলো আমরা হচ্ছে গিয়ে দেখে নিব, যাতে করে তোমাদের একটা সুন্দর প্রিপারেশন হয়ে যায়। তো চলো আমরা শুরু করি। তো সবার ফার্স্টে দেখো তাকাও, একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে চিটাগাং বোর্ড তোমার হচ্ছে 2019 সালে যে উদ্দীপকের চিত্রটির এককের চিহ্ন অঙ্কন করো। খেয়াল করে যে উদ্দীপকের এই যে চিত্রটা এটা হচ্ছে একটা বৃক্কের, আর বৃক্কের যে একক সেই এককের নাম কি? সেই এককের নাম হচ্ছে গিয়ে কি আমরা জানি নেফ্রন। কি বলতো? নেফ্রন। তার মানে খুব সিম্পলভাবে এখানে কার ছবি চাইছে বলতো? নেফ্রনের একটা ছবি চাইছে। তো চলো তাহলে আমরা নেফ্রনের ছবিটা একটু আঁকা শিখি। দেখো আমরা সবাই জানি যে একটা নেফ্রনের হচ্ছে গিয়ে কি দুইটা পার্ট। কয়টা পার্ট বলো তো? দুইটা পার্ট। একটা হচ্ছে রেনাল কর্পাসল, কি বলতো? রেনাল কর্পাসল, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে রেনাল টিউবল, তাই না? তো দেখো রেনাল কর্পাসলের মধ্যে কি কি থাকে? এক হচ্ছে গিয়ে কি গ্লোমেরুলাস, আর একটা হচ্ছে বোমান্স ক্যাপসুল। এই যে সবার ফার্স্টে ধরো এইরকম, এই যে অ্যাফারেন্ট আর্টারিয়ল, এই যে হচ্ছে ইফারেন্ট আর্টারিয়ল, ঠিক আছে? এরা এরকম পেঁচায় 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 যে এই জিনিসটা তৈরি করে এটার নামই হচ্ছে গ্লোমেরুলাস। কি বলতো? গ্লোমেরুলাস, ঠিক আছে? এই গ্লোমেরুলাসটা এই যে একটা ইউ আকৃতির, কি বলতো? একটা ইউ আকৃতির একটা বাটি বা পোয়ালের মধ্যে হচ্ছে গিয়ে কি থাকে, এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে গিয়ে কি ওই যে বোম্যান্স ক্যাপসুল। কি বলতো? হচ্ছে গিয়ে কি বোম্যান্স ক্যাপসুল। এটার নাম কি? বোম্যান্স ক্যাপসুল। ঠিক আছে? এরপরে তোমার হচ্ছে গিয়ে কি থাকবে আমার? তাহলে এই যে দেখো, এই যে এই পার্টটুকু কিন্তু অলরেডি, তার মানে কি আমার রেনাল কর্পাসেল গঠন করা কমপ্লিট। এইবার এই গোড়ার অঞ্চলে পেঁচানো হচ্ছে গিয়ে কি নালিকা থাকে, এটাকে আমরা কি বলি? গোড়াদেশীয় পেঁচানো নালিকা, ঠিক আছে? বা এটাকে আমরা প্রক্সিমাল কনভলিউটেড টিউব বলি। কি বলি বলতো? প্রক্সিমাল, ঠিক আছে? পেঁচানো নালিকা, পেঁচানো নালিকা এটা বলি। এরপরে এই যে ইউ আকৃতির, এটার নাম কি বলতো? হেনরির লুপ। কি বলতো? হচ্ছে হেনরির লুপ, ঠিক আছে? তারপরে এই যে উপরের দিকে যায় এই যে কি দূরবর্তী পেঁচানো নালিকা, এই যে এই পার্টটুকুর নাম কি? দূরবর্তী পেঁচানো নালিকা। এটা আমরা খুব ভালো করে হচ্ছে জানি। এবং এইগুলো যে তোমার ড্রেন করবে যেইখানে, মানে ড্রেন বলতে মিলিত হবে যেই জায়গায়, সেটার নাম কি বলতো? সংগ্রাহীক নালিকা। কি বলতো? সংগ্রাহীক নালিকা। এবং এই সংগ্রাহীক নালিকার একটা ব্যাপার আছে, কি জানো? এইখানে অনেকগুলা নেফ্রন এসে কি হয়েছে বলতো? প্রত্যেক পাশ থেকে এরকম যুক্ত হয়েছে। তো মোটামুটি এইটাই হচ্ছে একটা আদর্শ নেফ্রনের হচ্ছে গঠন। এর দুইটা পার্ট, একটা হচ্ছে গিয়ে কি রেনাল কর্পাসল, যেটা কি নিয়ে গঠিত? গ্লোমেরুলাস এবং বোমান্স ক্যাপসুল নিয়ে গঠিত। এবং তারপরে কি বলতো? রেনাল টিউবল থেকে, রেনাল টিউবলের পার্ট কি প্রক্সিমাল পেঁচানো নালিকা, হেনরি লুপ দূরবর্তী পেঁচানো নালিকা এবং সংগ্রাহীক নালিকা। আর এই দেখো, এই যে উপরে আরো কয়েকটা অংশ চিহ্নিত করে দিবা। এই যে নেফ্রনের ভিতরে রক্তটা নিয়ে আসে যে এই নালীটার নাম হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিয়ল। কি বলতো? অ্যাফারেন্ট আর্টারিয়ল। আর এই যে যেই নালীটা রক্ত বের করে নিয়ে যায় তার নাম হচ্ছে ইফারেন্ট আর্টারিয়ল। কি বলতো? ইফারেন্ট আর্টারিয়ল। ওকে, সো এই জিনিসটা একটু মাথায় আমাদের রাখতে হবে। তাহলে মোটামুটি একটা ছবি হয়ে গেছে। এবং যেহেতু আমরা ছবিটা পড়ে ফেলছি, আমরা তোমার একই সাথে এই নেফ্রনই তো আমাদের কি তৈরি করে বলতো? শরীরে মানে বৃক্কের ভিতরে নেফ্রনই তো মূত্র তৈরি করে, তাই না? তো কিভাবে মূত্র তৈরি করে আসো ওই জিনিসটা আমরা একই সাথে শিখে ফেলি। তো আমরা কিন্তু জানি যে
তোমার হচ্ছে গিয়ে কি স্যার রবার্ট কুশনি, কি বলতো রবার্ট কুশনি, উনি হচ্ছে গিয়ে কি আমাদের এই শরীরে যে মূত্র তৈরি হয় বা নেফ্রন যে মূত্র তৈরি করে এটা সে 3টা স্টেপে ভাগ করছে। কি কি? 1 নাম্বার হচ্ছে গিয়ে কি আল্ট্রা ফিল্ট্রেশন বা অতি পরিশ্রবণ, কি বলতো আল্ট্রা ফিল্ট্রেশন বা তোমার হচ্ছে অতি পরিশ্রবণ। 2 নাম্বার হচ্ছে গিয়ে কি নির্বাচনমূলক পুনর্শোষণ বা রিঅ্যাবজর্পশন, কি বলতো নির্বাচন মূলক পুনঃশোষণ বা রিঅ্যাবজর্পশন। এবং 3 নম্বরে হচ্ছে গিয়ে কি সক্রিয় ক্ষরণ বা অ্যাক্টিভ সিক্রেশন। হ্যাঁ, সক্রিয় ক্ষরণ। ব্যাপারটা কি দেখো, খেয়াল করো, সেটা হচ্ছে আমাদের এই অ্যাফারেন্ট আর্টারিওলের মাধ্যমে আমাদের এই যে তোমার হচ্ছে গিয়ে কি নেফ্রনের ভিতরে কি আসে বলতো প্রচুর পরিমাণ রক্ত হচ্ছে আসে। তো এই যে রক্তটা আসে এই রক্তের ভেতরে কিন্তু তোমার মানে বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে কি ক্ষতিকর বর্জ্য পদার্থ, ধরে যে নীল নীল কালারের, হ্যাঁ, এরা হচ্ছে গিয়ে কি মিক্স থাকে। তো গ্লোমেরুলাস যেটা আছে এটা বুঝছো একটা ছাঁকনির মতো কাজ করে। কিসের মতো কাজ করে? একটা ছাঁকনি বা ফিল্টারের মতো কাজ করে। এবং ও একটা নির্দিষ্ট প্রেসারে, এটা কি বলতো নির্দিষ্ট প্রেসারে এটাকে কি করে বলতো ফিল্টার করে। ফিল্টার করে বর্জ্যগুলা হচ্ছে গিয়ে কি এই যে গ্লোমেরুলাস আর বোমাস ক্যাপসুলের মাঝখানে যে ক্যাপসুলার স্পেস ওইখানে জমা রাখে। আর পিওর রক্তটা কি বলতো পিওর রক্তটা হচ্ছে আবার ইফারেন্ট আর্টারিয়ালের মাধ্যমে বডিতে আবার ব্যাক করে। তো এই যে গ্লোমেরুলাস যে তোমার একটা নির্দিষ্ট প্রেসারে রক্তটাকে যে ফিল্টার করলো এইটাকে আমরা কি বলি বলতো হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন। ঠিক আছে? এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের শরীরে যতগুলো নেফ্রন আছে 20 থেকে 24 লক্ষ নেফ্রন, এরা প্রতি মিনিটে এই রক্তটাকে ফিল্টার করে প্রায় 125 কি বলতো প্রায় 125 ঘন সেন্টিমিটার, কি বলতো ঘন সেন্টিমিটার হচ্ছে গিয়ে কি এই তোমার হচ্ছে তরল, কি বলতো এই যে তরল বা এইটা মানে এই যে বর্জ্যটা প্রস্তুত করতেছে। এবং এইটাকে আমরা কি বলি জানো? এটাকে আমরা আমাদের রক্তের GFR বলি। কি বলি বলতো? GFR বা গ্লোমেরুলাস ফিল্ট্রেশন রেট আমরা বলে থাকি। তো মজার ব্যাপার আছে জানো, প্রতি মিনিটে, ঠিক আছে, কি বলতো হচ্ছে প্রতি মিনিটে তো এটা তৈরি হচ্ছে, তাই না? এই যে এত পরিমাণ মূত্র আমাদের শরীরের, মানে মূত্র না মানে ফিল্টার তৈরি করতেছে আমাদের শরীরের সবগুলা নেফ্রন মিলে। তো এই 125-এর মধ্যে 124ই কিন্তু আবার বিভিন্নভাবে আমাদের বডিতে আবার ব্যাক করবে। এবং প্রতি মিনিটে মাত্র 1 ঘন সেন্টিমিটার বা 1 ml মূত্রই আমাদের বডিতে তৈরি হয়। কিভাবে দেখো, খেয়াল করো। তাহলে আল্ট্রা ফিল্ট্রেশনটা আমরা বুঝলাম যে গ্লোমেরুলাস অ্যাফারেন্ট আর্টেরিওল থেকে আসা রক্তকে একটা নির্দিষ্ট প্রেসারে কি করে বলতো ফিল্টার করে, এবং যার মাধ্যমে 125 ঘন সেন্টিমিটার তরল তৈরি হয় আমাদের সারা বডিতে প্রতি মিনিটে। ঠিক আছে, এইটুকু হচ্ছে কি আল্ট্রা ফিল্ট্রেশন। এইবার এই যে তোমার খেয়াল করো, এই যে তোমার হচ্ছে গিয়ে কি যে পরিশ্রুত তরলটা, এই তরলটা যখন আস্তে আস্তে তোমার হচ্ছে গিয়ে কি প্রক্সিমাল প্যাঁচানো নালিকা, লুপ অফ হেনলি, তারপর কি বলতো হচ্ছে গিয়ে কি দূরবর্তী প্যাঁচানো নালিকা দিয়ে যখন পাস করবে, এই যে তোমার ফিল্টার করা জিনিসের মধ্য থেকে উপকারী পদার্থগুলা আবার আমাদের বডিতে কি করবে বলতো রিঅ্যাবজর্ব হয়ে যাবে। মানে ধরো এই ফিল্টারের মধ্যে বুঝছো গ্লুকোজ আছে, পানি আছে, সোডিয়াম আয়ন আছে, অনেক ভালো ভালো জিনিসও কিন্তু এর মধ্যে ফিল্টার হয়ে গেছে। তো এইগুলো আবার বডিতে কি করবে বলতো হচ্ছে কি পুনরায় ব্যাক করবে। এবং শুধুমাত্র যে বর্জ্যগুলা থাকবে ওইগুলাই আস্তে আস্তে কি বলতো হচ্ছে কি এই সংগ্রাহীক নালিকার দিকে যেতে থাকবে। তাহলে 2 নাম্বার স্টেপটার নাম হচ্ছে নির্বাচনমূলক পুনর্শোষণ। কেন নির্বাচনমূলক পুনর্শোষণ? 3টা সাইটে হচ্ছে এবং কিছু নির্দিষ্ট পদার্থ এখানে কি হয় বলতো পুনর্শোষণ হয়, যেমন কি গ্লুকোজ হয়, তারপর হচ্ছে গিয়ে কি তোমার অ্যামাইনো অ্যাসিড থাকলে সেটা হয়, বিভিন্ন আয়ন হয়, ঠিক আছে এইগুলো। এবার সক্রিয় ক্ষরণ, দেখো সক্রিয় ক্ষরণটা কি? এই যে হাইড্রোজেন আয়ন, তারপর হচ্ছে গিয়ে কি অ্যামোনিয়া আয়ন এবং ক্রিয়েটিনিন, কি বলতো ক্রিয়েটিনিন, এই রকম কিছু কিছু বর্জ্য এরা বুঝছো রক্তের মধ্যে থাকে না। তো যেই পদার্থগুলো রক্তের মধ্যে থাকে নেফ্রন তো তাকে ফিল্টার করতে পারে। যেই পদার্থগুলো রক্তের মধ্যেই বেশি একটা থাকে না ওই পদার্থগুলোকে তাহলে তোমার হচ্ছে আমাদের নেফ্রন কিভাবে ফিল্টার করবে? ওই পদার্থগুলা হয় কি জানো, এই যে এই পদার্থগুলা সরাসরি হচ্ছে আমাদের ডিস্টাল প্যাঁচানো নালিকায় সরাসরি হচ্ছে গিয়ে কি বডির রক্তরস থেকে হচ্ছে গিয়ে কি ঢুকে যায়। এই যে সরাসরি যে তোমার হচ্ছে গিয়ে কি ঢুকে যাচ্ছে এই জিনিসটাকে আমরা কি বলি সক্রিয় ক্ষরণ। এবং তারপরে এই যে আগের বর্জ্য পদার্থ এবং তার সাথে ধরো এই যে এই ক্ষতিকর বর্জ্যগুলো, ধরো এগুলো পার্পেল কালার দেখতেছি, এগুলো মিক্সড হয়ে কি তৈরি করে বলতো আমাদের
মূত্রটা তৈরি করে। তাহলে আমরা নেফ্রন শিখলাম, এর গঠনটা শিখলাম, এবং ও যে 3টা পদ্ধতিতে স্টেপে যে মূত্র তৈরি করতেছে ওইটাও কিন্তু আমরা কি বলতো শিখে ফেললাম একই সাথে। ক্লিয়ার? তো এইগুলো তোমরা এরকম পয়েন্ট করে লিখবা, লেখার পরে ওই যে একটু বর্ণনা করলেই অ্যান্সারটা হয়ে যাবে। আর ছবিটা তো মাস্ট শেখাই লাগবে। তাহলে এই অ্যান্সারটা কিন্তু আমরা পেরে গেলাম। হ্যাঁ, এবার আসলে দেখি আমরা তাহলে 2 নাম্বার আমাদের কোশ্চেনটা কি বলছে, যে শ্রেণী শিক্ষক বোর্ডের সিমবিজের মতো একটা চিত্র অঙ্কন করে বললেন যে এই অঙ্গটি উল্লেখযোগ্য দুটি কাজ হলো, 1 মানবদেহের মূত্র তৈরিতে ভূমিকা রাখা, 2 হচ্ছে মানবদেহের পানিসম্মত নিয়ন্ত্রণ করা। উদ্দীপকের অঙ্গটির চিত্রসহ অন্তর্গঠন বর্ণনা করো। এখন দেখো এই টাইপের কোশ্চেন বললে আমরা একটু কনফিউজড হই, আমরা আসলে কার ছবি আঁকবো? আমরা আসলে কি বৃক্কের ছবি আঁকবো নাকি নেফ্রনের ছবি আঁকবো? দেখো নেফ্রন তখনই আঁকবো যখন কার্যকারী এককের কথা বলছে, আর এখানে ওই অঙ্গটার ছবিই বলছে। তাহলে আমাদেরকে এখন ওই অঙ্গটার ছবি আঁকতে হবে এবং মার্কিং করতে হবে। তো দেখো শিমের বিচির মতো না, তাহলে যে একটা শিমের বিচির মতো আঁকো। ঠিক আছে, এই যে একটা শিমের বিচির মতো এই যে আমি হচ্ছে আঁকলাম। ঠিক আছে, এবং এই যে এইটাই হচ্ছে আমাদের কিডনির একটা কি বলতো লম্বচ্ছেদ। এইবার এইটার 3টা অঞ্চল আছে। কয়টা অঞ্চল বলতো? 3টা অঞ্চল। এই যে সবার বাইরের দিকের অঞ্চল, আর তারপর হচ্ছে গিয়ে কি এই যে হচ্ছে সবার ভেতরের অঞ্চল, আর এইটা হচ্ছে গিয়ে মাঝের অঞ্চল। হ্যাঁ, তো দেখো সবার বাইরের যে অঞ্চলটা, এই অঞ্চলের নাম কি? এই অঞ্চলের নাম হচ্ছে কর্টেক্স। কি বলতো? কর্টেক্স। মাঝখানের অঞ্চলের নাম কি? মেডুলা। আর একদম কিডনির ভেতরের যে একটা সংগ্রাহীক অঞ্চলে যে এই অঞ্চলের নাম কি? এই অঞ্চলের নাম হচ্ছে পেলভিস। কি বলতো? পেলভিস। তাই তো? আর এই দেখো কিডনি থেকে যেটা বের হয়ে যাচ্ছে এই জিনিসটার নাম কি? ইউরেটার। কি বলতো? ইউরেটার। ক্লিয়ার? এইবার দেখো এই যে মেডুলা, এই মেডুলা অঞ্চলে বুঝছো এরকম পিরামিডের মতো, কিসের মতো বলতো? এরকম এরকম পিরামিডের মতো কিছু অংশ হচ্ছে গিয়ে কি থাকে, এদের নাম হচ্ছে রেনাল পিরামিড। কি বলতো? এদের নাম কি বলতো? রেনাল পিরামিড। ঠিক আছে, এই যে এদেরকে মার্কিং করবা যে এদের নাম কি? এদের নাম হচ্ছে রেনাল পিরামিড। এবং রেনাল পিরামিডের একটা বৈশিষ্ট্য আছে, কি জানো? রেনাল পিরামিডের বৈশিষ্ট্য হচ্ছে এই রেনাল পিরামিডের মধ্যেই কি থাকে? আমাদের নেফ্রনগুলো থাকে। কি থাকে বলতো? আমাদের এই যে নেফ্রনগুলো হচ্ছে গিয়ে কি এর মধ্যেই থাকে। এই যে নেফ্রনগুলো কি বলতো? এখানে হচ্ছে গিয়ে কি থাকে। ঠিক আছে, এরকম একটু মার্কিং করে করে হচ্ছে গিয়ে কি দিবা। তাহলে এই যে এগুলো লিখবা হচ্ছে রেনাল পিরামিড। কি বলতো? রেনাল পিরামিড। আর এই যে এগুলো হচ্ছে কি বলতো? নেফ্রন। কি বলতো? নেফ্রন। আর এই যে রেনাল পিরামিডের যে মাথাগুলা না, এই যে মাথাগুলা, এই মাথাগুলা বুঝছো সবাই একসাথে হয়ে যায়। তো এই যে মাথাগুলার এগুলোর নাম হচ্ছে প্যাপিলা। কি বলতো? প্যাপিলা। এটা একটু মার্কিং করে দিলা। ঠিক আছে, এইগুলো তো তোমার বেসিক জিনিস। আরও তুমি যদি চাও এক্সট্রা কয়েকটা জিনিস, তুমি এই যে মানে এই যে তোমার হচ্ছে কিডনির ভিতরে রক্ত নিয়ে ঢুকতেছে একটা রেনাল ধমনী। কি ধমনী বলতো? একটা রেনাল ধমনী। রেনাল ধমনী এটা আঁকবা, প্লাস এই যে তীর চিহ্ন দিয়ে দিবা যে রক্ত নিয়ে কিডনির ভিতরে ঢুকছে, এটাও এঁকে দিতে পারো। এবং খুব সুন্দর একটা কি হয়ে গেছে বলতো? হচ্ছে গিয়ে কি চিত্র বৃক্কের অন্তর্গঠন। ঠিক আছে, বৃক্ক হয়ে গেছে। ব্যাস, এই ছবিটাই তোমার হচ্ছে এখানে চাইছে। এবং তারপরে বলতে পারো যে এটা শিমের মতো, বাইরের দিকটা উত্তল, ভেতরের দিকটা অবতল, ক্যাপসুল নামক পর্দা দ্বারা আবৃত থাকে, 3টা অঞ্চল। মানে ছবিটা যে আঁকছো এটা আবার একটু নিজের মতো করে ব্যাখ্যা করে দিবা। ব্যাস, তাহলে খুব সুন্দর একটা 3 মার্কসের কি বলতো অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। এবার দেখি, খেয়াল করো, ওই যে এই যে বৃক্কটা, এইটা আমাদের শরীরে আসলে কি ভূমিকা পালন করে। ঠিক আছে, দেখো খেয়াল করে যে কিডনিটা কি ভূমিকা পালন করে। দেখো এই কোশ্চেনের অ্যান্সারটা এক একজন এক একভাবে লিখবে, কেউ ছোট লিখতে পারে, কেউ বড় লিখতে পারে, কিন্তু তোমার বুঝতে হবে যে এই প্রশ্নটা ঘ নাম্বারে আসছে, খ নাম্বারেও আসতে পারে, এবং পয়েন্ট কিন্তু একই। জাস্ট খালি তোমার বুঝতে হবে যে কত নাম্বারের জন্য আসছে এবং তখন ব্যাখ্যা দিয়ে ই করতে হবে। তোমার হচ্ছে কি নাম্বার, খেয়াল করো এই যে আমাদের বৃক্কটা এটা কি করে? এই বৃক্কটা সবার ফার্স্টে আমাদের বডিতে কি বলতো মূত্র তৈরি করে। কি তৈরি করে বলতো? হচ্ছে মূত্র তৈরি করে, তাই না? 2 নাম্বার, এই যে তোমার অঙ্গটা, এইটা আমাদের শরীরের পানি সাম্যতা বজায় রাখে। কি বলতো? পানি সাম্যতা বজায় রাখে। পানি সাম্যতা বজায় রাখে, এই মেকানিজমটা আমরা শিখবো। কিরকম? তুমি চিন্তা করো,
যেই দিন তুমি অনেক বেশি পরিমাণ পানি খাচ্ছ ওই দিন তোমার কিন্তু শরীরে অনেক বেশি পরিমাণ মূত্র তৈরি হচ্ছে, তাই না? কিন্তু সেই মূত্রটা কম ঘন হচ্ছে। আবার যেই দিন তুমি কম পরিমাণ পানি খাচ্ছ ওই দিন তোমার বডিতে কি কম পরিমাণ মূত্র তৈরি হচ্ছে, বাট সেই মূত্রটা কিন্তু ঘন হচ্ছে। এই যে তুমি কি পরিমাণ পানি খাচ্ছ তার উপর বেসিস করে ও তোমার বডিতে মূত্রের মাধ্যমে বর্জ্য পদার্থ যেমন বের করে দিচ্ছে, ঠিক তেমনি বডির ভেতরে পানির পরিমাণও কিন্তু কি রাখতেছে, ঠিক রাখতেছে। এই জিনিসটাকে বলা হয় অসমো রেগুলেশন, বুঝছো? তো এই যে পানি সাম্যতা মেনটেন করে বা অসমো রেগুলেশন, বাকি বলা তো হচ্ছে গিয়ে কি অসমো রেগুলেশন হচ্ছে গিয়ে কি রেগুলেশন করে, এইটাও পড়তে হবে। 3 নাম্বার যে ভূমিকাটা সেটা হচ্ছে এই যে আমাদের বৃক্ক ও করে কি আমাদের বডিতে বিভিন্ন খনিজের ভারসাম্য রাখে। কি বলতো? খনিজের ভারসাম্য, ঠিক আছে? আমাদের বডিতে এই যে সোডিয়াম এবং পটাশিয়াম এর ব্যালেন্সটা মেনলি কে মেনটেন করে বলতো? হচ্ছে আমাদের বৃক্কই হচ্ছে মেনটেন করে। সো এইটাও কিন্তু বৃক্কের একটা খুবই গুরুত্বপূর্ণ কি বলতো ভূমিকা। এবং 4 নাম্বারে আমাদের শরীরের পিএইচ, কি বলতো? পিএইচ, এই যে বাইকার্বনেট আয়ন বা হাইড্রোজেন আয়ন বেশি হয়ে গেলে বডির পিএইচ হচ্ছে গিয়ে কি কমে যায়, আবার বাইকার্বনেট আয়ন বেশি হয়ে গেলে বডির পিএইচ হচ্ছে বেড়ে যায়। এই যে এই দুইটা আয়নকেও কিন্তু ও ব্যালেন্স করে এবং তার মাধ্যমে পিএইচ কি করে বলতো? হচ্ছে গিয়ে কি মেনটেন করে। কি বলতো? পিএইচ মেনটেন করতেছে। এরপরে ও করে কি জানো? বিভিন্ন এনজাইম হচ্ছে গিয়ে কি ক্ষরণ করে। কি বলতো? রেনিন নামক এনজাইম। কি বলতো? রেনিন নামক তোমার এনজাইম ক্ষরণ করে। রেনিন নামক কি বলতো? এনজাইম ক্ষরণ করে। এবং এই রেনিন নামক এনজাইমের কাজটা কি? ওই যে তোমার হচ্ছে আমাদের শরীরের ওই যে সোডিয়াম এবং পটাশিয়াম যে আয়ন আছে, খনিজ আয়ন আছে, ওদের ভারসাম্য রক্ষায় রেনিন নামক এনজাইম কাজ করে। এছাড়া ও বুঝছো বিভিন্ন হরমোন ক্ষরণ করে এবং এই হরমোনের মধ্যে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এরিথ্রোপয়েটিন। কি বলতো? এরিথ্রোপয়েটিন এবং টেনসিন নামক কি বলতো হচ্ছে হরমোন ক্ষরণ করে। এবং এই হরমোনগুলোর আলাদা আলাদা ফাংশন আছে। কিরকম? এই যে এরিথ্রোপয়েটিন, এই হরমোনটার কাজ কি? এই হরমোনটার কাজ হচ্ছে আমাদের শরীরের ওই যে অস্থিতে যে কোথায় যে বলতো? অস্থিতে যে অস্থিমজ্জাকে উদ্দীপিত করে এবং সেই অস্থিমজ্জা থেকে কি করে বলতো? লোহিত রক্তকণিকা তৈরি করে, তাই না? লোহিত রক্তকণিকা তৈরি করে। এবং এই জন্য তোমরা খেয়াল করবা যেই পেশেন্টগুলার কিডনিতে সমস্যা থাকে তাদের কিন্তু বডিতে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা থাকে। কারণ কি? তাদের কিডনিতে সমস্যা, তাই এরিথ্রোপয়েটিন হরমোন তৈরি হচ্ছে না এবং যার কারণে লোহিত রক্তকণিকা নতুন নতুন রক্ত তৈরি করতে মানে লোহিত রক্তকণিকা তৈরি হচ্ছে না এবং রক্তশূন্যতা দেখা গেছে। বুঝতে পারছো? তো এই পয়েন্টগুলা তুমি জাস্ট খালি যে খ নাম্বারের জন্য বেসিক লিখবা আর ঘ নাম্বারের জন্য হলে একটু ব্যাখ্যা সহ লিখবা, তাহলেই হয়ে যাবে। দেখো এই যে উদ্দীপকের অঙ্গটির গাঠনিক এবং কার্যকরী এককের গুরুত্ব হচ্ছে বর্ণনা করো। এই যে গুরুত্ব বলতে আসলে এইটাই যে তোমার কি ফাংশন প্লে করতেছে, ঠিক আছে? যে কিডনি আর নেফ্রন এরা কি ফাংশন প্লে করতেছে, এই ফাংশনগুলোই আবার তোমাকে লিখতে হবে, ঠিক আছে? এইগুলাই তোমাকে লিখতে হবে। তো আলাদা করে কোনো কিছুই কিন্তু না, যে দিনাজপুর বোর্ডের 16 কোশ্চেন একই জিনিস বারবার করে দেখবা যে ঘুরাই আসতেছে। তারপর দেখো যে অল বোর্ড 2018-তে আসছিল যে তন্ত্র এ নাইট্রোজেন জড়িত বর্জ্য পদার্থ নিষ্কাশন করে, তন্ত্র বি কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশন করে। উদ্দীপকের তন্ত্র এ এর গঠনগত এবং কার্যগত এককের চিহ্ন অঙ্কন করে। তার মানে খেয়াল করে যে গঠন এবং কার্যগত একক মানে কি? নেফ্রন। কি বলতো? নেফ্রন, ঠিক আছে? এই নেফ্রনের ছবিটা চাইছে। আর ওই যে আগের পেজে দেখো খেয়াল করো ওই যে কিডনির যে গুরুত্ব বা ফাংশন নেফ্রনেরই তো তাই ফাংশন, তাই না? ওইটাই হচ্ছে গিয়ে কি ব্যাখ্যা করতে চাইছে। এইখানেও সেম জিনিস, দেখো এখানে খালি ছবিটা চাইছে। এবার দেখো সিলেট সরকারি মহিলা কলেজে আসা কোশ্চেন একটা, শিরিন প্রাণীবিজ্ঞান ক্লাসে মানবদের ছাকন যন্ত্র সম্পর্কে জানলো। রেচন ছাড়াও যন্ত্রটি বহুবিধ শারীরবৃত্তীয় ভূমিকা রাখে। খেয়াল করো উদ্দীপকের যন্ত্রটির সূক্ষ্ম গঠন এবং কার্যকরী এককের গঠন বর্ণনা করো। তার মানে কি? যে নেফ্রন, কি বলতো? নেফ্রনের ছবি প্লাস বর্ণনা দিতে হবে। উদ্দীপকের শিরিনের জানার বিষয়ে তোমার মতামত বিশ্লেষণ করো। দেখো খেয়াল করো ওই যে মূত্র তৈরি ছাড়া আর কি কি কাজ করতেছে। ওই দেখো পানি সাম্যতা বজায় রাখতেছে, খনিজ লবণের ভারসাম্য মেনটেন করতেছে, পিএইচ মেনটেন করতেছে, রেনিন নামক এনজাইম ক্ষরণ করতেছে, প্লাস এরিথ্রোপয়েটিন, অ্যাঞ্জিওটেনসিন সহ আরো অনেকগুলো কি বলতো হরমোন ক্ষরণ করতেছে। কি বলতো? আরো অনেক কি বলতো হরমোন ক্ষরণ করতেছে। এই সবগুলা তুমি যদি ব্যাখ্যা করে দাও খুব সুন্দর মতো অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো
দেখছো কয়েকটা সিম্পল জিনিস এই চ্যাপ্টারে পড়লেই পুরো সব প্রশ্ন পারা যাচ্ছে। এবার দেখো সম্ভাব্য প্রশ্ন দেওয়া হয়েছে কয়েকটা, যে এটা হচ্ছে মানব হবে, হ্যাঁ এটা হচ্ছে মানব দেহের কোটিদেশীয় অঞ্চলে এমন একটা অঙ্গ বিদ্যমান আছে, কোটি মানে কোমর, যা দেহের বর্জ্য নিষ্কাশনে সাহায্য করে। উদ্দীপকে যে অঙ্গের কথা বলা হয়েছে তার বিভিন্ন অংশের ছবি বা চিত্র অঙ্কন করো। দেখো খেয়াল করো, এইখানে এই যে বিভিন্ন অংশ যে বলছে, এখানে আসলে বৃক্কের ছবি আঁকতে হবে, এখানে কিন্তু নেফ্রন না, এখানে বৃক্কের ছবিটাই আঁকতে হবে। আর উদ্দীপকে উল্লেখিত অঙ্গটি তোমার দেহের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ ওই যে ও যে কাজগুলা বলে করে ওগুলো আবার লিখবা। তারপর বলবা যে উদ্দীপকের অঙ্গটি ঠিকমতো কাজ না করলে কি হবে বলো তো, পিএইচ ঠিক থাকবে না, আয়নের ভারসাম্য তৈরি মানে ভারসাম্য থাকবে না, মূত্র তৈরি হবে না। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে কি করবা, ব্যাখ্যা করবা, তাহলেই হয়ে যাবে। এবার দেখো যশোর বোর্ড 19-এর একটা কোশ্চেন, মূত্র সৃষ্টিতে এই অংশের ভূমিকাটা ব্যাখ্যা করো। দেখো খেয়াল করো, এই প্রশ্নটা নিয়ে অনেক হচ্ছে গিয়ে কি কনফিউশন কাজ করে, বাট আমার কাছে যদি শুনতে চাও, দেখো যে এ বলতে এখানে আসলে কি বোঝানো হয়েছে, দেখো তো এখানে কি, দেখো তো যে গ্লোমেরুলাস বোঝানো হয়েছে না, কি বোঝানো হয়েছে বলতো, গ্লোমেরুলাস, কি বলতো, গ্লোমেরুলাস। হ্যাঁ, এই গ্লোমেরুলাস কি করে বলতো, ওই যে আলট্রা ফিল্ট্রেশন করে না, আলট্রা ফিল্ট্রেশন করে। তো এইখানে ওই মূত্র তৈরির যে একটা স্টেপ যে আছে আলট্রা ফিল্ট্রেশন, ওইটাই চাইছে। তো ঘটনাটা কি হয়, ধরো এই যে অ্যাফারেন্ট আর্টারিওল, এটার মাধ্যমে রক্ত আসে, কি বলতো, এটার মাধ্যমে রক্ত হচ্ছে গিয়ে কি আসতেছে। এবার এই যে হচ্ছে গ্লোমেরুলাস, হ্যাঁ এই যে গ্লোমেরুলাস, এই যে হচ্ছে ইফারেন্ট আর্টারিওল, তাই না, দেখো তো। তো এই গ্লোমেরুলাস করে কি, ওই রক্তটাকে ফিল্টার করে, কি বলতো, রক্তটাকে ফিল্টার করে, এই যে রক্তটাকে ফিল্টার করতেছে, রক্তটাকে ফিল্টার করে বর্জ্যটাকে, রক্তের ভেতরে যে বর্জ্য থাকে ওই বর্জ্যটাকে সে আলাদা করতেছে, এবং পিওর রক্তটাকে আবার কি ইফারেন্ট আর্টেরিয়াল দিয়ে বডিতে কি করে দিচ্ছে বলতো, ব্যাক করে দিচ্ছে। তো এই যে ও যে ফিল্টার করতেছে, এটাই ওর ভূমিকা, এবং এই ফিল্টারটা করতেছে কিভাবে জানো, খুব ইম্পর্টেন্ট একটা মেকানিজম এখানে আছে। রক্তটা যখন আসতেছে, রক্ত নিজে একটা প্রেসারে আসতেছে, রক্ত নিজে একটা প্রেসারে আসতেছে, আর এই গ্লোমেরুলাস এবং বোমান্স ক্যাপসুল এরা করতেছে কি জানো, তার বিপরীত ধর্মী প্রেসার দিচ্ছে, কি বলতো, একটা কি করতেছে, একটা বিপরীত ধর্মী একটা প্রেসার দিচ্ছে। এই যে বিপরীত ধর্মী যে প্রেসার দিল, এই প্রেসারের ভ্যালুটা তোমার আগের থেকে অনেক বেশি, এবং যার কারণেই জিনিসগুলো কি হয়ে যাচ্ছে বলতো, ফিল্টার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে গিয়ে কি মাথায় রাখো। ঠিক আছে, যে এই যে এরা দুইজনই একটা প্রেসার দেয়, এবং ওই প্রেসারের কারণেই এখান থেকে রক্তটা ফিল্টার হয়ে বর্জ্যগুলো এখানে পড়ে থাকে, আর কি বলতো তোমার হচ্ছে গিয়ে কি পিওর রক্ত আবার ব্যাক করে বডিতে। এবং আমাদের বডিতে টোটাল যত লক্ষ নেফ্রন আছে, এরা প্রতি মিনিটে, কি বলতো, প্রতি মিনিটে কত, ওই যে 125 ml এই লিকুইড বা তরল হচ্ছে তৈরি করে, এবং এইটাকে আমরা কি বলি, GFR বলি, বা গ্লোমেরুলাস ফিল্ট্রেশন রেট। ঠিক আছে, এই কথাগুলো কথা বলে দিবা, এই জিনিসটার ছবি এঁকে দিবা, ব্যাস হয়ে যাবে। ঠিক আছে, দেখো ঘ নাম্বারে কি বলছি, যে পুনর্শোষণটা যদি এই অঞ্চলগুলোতে না হয়ে যায় তাহলে কি সমস্যা হতো। দেখো এই যে খেয়াল করো, পুনর্শোষণে আসলে কি কি পুনর্শোষিত হয় বলো তো, ওই যে পানি, তারপর কি গ্লুকোজ, এবং বিভিন্ন কি খনিজ, বুঝতে পারছো। তো এই জিনিসগুলা যদি পুনর্শোষণ না হইতো তাহলে তোমার বডির তো সব পানি বডি থেকে বাইরে হয়ে যাইতো। ঠিক আছে, তোমার বডিতে পানি শূন্যতা হইতো, বা গুরুত্বপূর্ণ আয়নগুলো বডি থেকে চলে গেলে তোমার বডির ভিতরে কি বলতো, তুমি দুর্বল হয়ে যেত, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হইতো, বা গ্লুকোজ যদি সব চলে যেত তোমার বডিতে হাইপোগ্লাইসেমিয়া হইতো, গ্লুকোজের ঘাটতি তৈরি হইতো। পুনর্শোষণ করার উদ্দেশ্য একটাই, গুরুত্বপূর্ণ উপাদানগুলো যেন বডিতে আবার ব্যাক করা যায়, তুমি যেন কি থাকা বলতো হচ্ছে গিয়ে কি সুস্থভাবে তোমার রেগুলার কাজগুলো করতে পারো। ঠিক আছে, তো এই দুইটা জিনিস এখানে বললেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। তারপরে দেখো খেয়াল করো 19 সিলেট বোর্ড 19, রাজশাহী বোর্ড 19-এ আব্দুর রহিমের প্রস্রাবের পরিমাণ কয়েকদিন যাবত কমে যাওয়া ডাক্তার থেকে প্রচুর পরিমাণ পানি খাওয়ার দিলেন। ঠিক আছে, আব্দুর রহিমের সমস্যা সংশ্লিষ্ট অঙ্গটা কিভাবে কাজ করে, ওই যে কিভাবে কাজ করে, তার মানে কি কিভাবে তোমার হচ্ছে কি করতেছে বলো তো, তার প্রস্রাবটা তৈরি হচ্ছে, ওই যে মূত্র তৈরির মেকানিজম, কি বলতো, মূত্র তৈরির প্রক্রিয়া, একদম ওই যে কুশনি যেইভাবে 3টা ধাপের মাধ্যমে কি
আল্ট্রাফিল্ট্রেশন, পুনরায় কি বলতো হচ্ছে গিয়ে কি নির্বাচনমূলক পুনর্শোষণ এবং কি সক্রিয়করণ, ওই 3টা ধাপ এখানে ব্যাখ্যা করলেই অ্যান্সারটা হয়ে যাবে। তারপর দেখো এই যে অল বোর্ড 2018-তে আসা কোশ্চেন, ঘ নাম্বারের কোশ্চেন, উদ্দীপকের তন্ত্র এ এবং বি তন্ত্র ভিন্নতার অন্তর্ভুক্ত হলেও তারা বর্জ্য নিষ্কাশনে করে তা বিশ্লেষণ করা। আচ্ছা, এটা ছিল কি দেখো তো, ওই যে কিডনি আর বিটা হচ্ছে ফুসফুস। তো এটা তো আমরা জানি যে তোমার খেয়াল করে এটা আসলে মিক্সড একটাই, যে এ যেমন নাইট্রোজেন জনিত বর্জ্য পদার্থ ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এই যে দেখো এই যে বৃক্ক, এটা কি বৃক্ক না? এই বৃক্ক কি করে আমাদের শরীরে নাইট্রোজেন, ঠিক আছে, জনিত বর্জ্য পদার্থকে বডি থেকে বের করে দেয়। আর তোমার হচ্ছে বিটা কি ফুসফুস, তাই না? বিটা কি বলতো? বিটা হচ্ছে আমাদের ফুসফুস। এই ফুসফুস কি করে? ফুসফুস হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং গ্যাসীয় বর্জ্য এবং কি বলতো হচ্ছে এবং গ্যাসীয় বর্জ্য বডি থেকে হচ্ছে গিয়ে কি বের করে দেয়, তাই না? তো ঘটনা তো তোমার হচ্ছে গিয়ে কি একই, তাই না? সো ওই জাস্ট খালি বললেই হয়ে যাবে, আর কিছু হচ্ছে লাগবে না। এবং যারা আরও ডিটেলসে অ্যান্সারটা চাও তারা এইভাবে করে ব্যাখ্যা করবা যে আমাদের বৃক্ক ও কি করে নাইট্রোজেন জনিত বর্জ্য পদার্থ তৈরি করে কোন প্রক্রিয়ায়, যে মূত্র তৈরির প্রক্রিয়ায়। মূত্র তৈরির ধাপগুলো 1, 2, 3 বলবা। এছাড়া আরও কিছু কাজ করে, ওইগুলোও বর্ণনা করে দিবা। আর ফুসফুস চ্যাপ্টারটা তোমরা যখন পড়বা যে ফুসফুসটা কি, ওই যে কি বলতো প্রশ্বাসের মাধ্যমে হচ্ছে কি, সরি নিঃশ্বাসের মাধ্যমে কি বলতো কার্বন ডাইঅক্সাইড যে বের করে দিচ্ছে, ওই জিনিসটা বলবা, অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। এইবার দেখো তোমার হচ্ছে চ্যাপ্টার, সরি এবার সিলেট কুমিল্লা বোর্ড হচ্ছে কত 17-তে আসা একটা কোশ্চেন। হ্যাঁ, শ্রেণীকক্ষ বোর্ডে সিমের বিচের ন্যায় একটা চিত্র অঙ্কন করে বললেন যে অঙ্গটির উল্লেখযোগ্য দুটি কাজ হলো মানবদের মূত্র তৈরিতে ভূমিকা রাখা এবং পানি সাম্যতা নিয়ন্ত্রণ করা। উদ্দীপকের অঙ্গটি কিভাবে দ্বিতীয় কাজটা সম্পন্ন করে সেটা বিশ্লেষণ করো। এই দেখো খুবই 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 চমৎকার। হ্যাঁ, এবং এই কোশ্চেনটার অ্যান্সারটা যারা পুরোটা দেখতে পারবা তারা খুবই ভালো নাম্বার পাবা। দেখো মনে আছে আমি তোমাদেরকে নেফ্রনের ছবিটা এঁকে দেখাইছিলাম না? নেফ্রনটা দেখো তো, দেখো এই যে মোটামুটি একটা নেফ্রন ছিল, তাই না? আর এই যে লাস্টে এই যে সংগ্রাহক নালিকার সাথে যে আরো অনেকগুলো নেফ্রন এসে যুক্ত হয়েছে। তো তোমাদেরকে আগে বুঝতে হবে যে নেফ্রন কিভাবে পানির পুনর্শোষণটা হচ্ছে গিয়ে কি বাড়ায় দেবে, পানি সাম্যতা নিয়ন্ত্রণ করে। তো পানি সাম্যতা, পানি সাম্যতা এটাকে আমরা ইংলিশে বলি অসমো রেগুলেশন। কি বলি বলো তো? অসমো রেগুলেশন, তোমরা আগেই শুনছো। তো অসমো রেগুলেশনের কনসেপ্টটা কি? তুমি যেদিন বেশি পরিমাণ পানি খাবা তোমার শরীরে বেশি পরিমাণ মূত্র তৈরি হবে এবং সেই মূত্রটা কম ঘন হবে। আর তুমি যেদিন কম পরিমাণ পানি খাবা ওই দিন তোমার শরীরে কম পরিমাণ মূত্র তৈরি হবে এবং ওই দিন মূত্রটা কি বলতো ঘন হবে। এখন দেখো এটা হচ্ছে পানি সাম্যতা। এখন সাপোজ কথার কথা একদিন, ধরো কোনো একদিন, যে একদিন তুমি পানি কম খাইছো। কি খাইছো বলো তো? পানি কম খাইছো। তুমি যেই মাত্র পানি কম খাবা তোমার কিন্তু শরীরে রক্তের যে আয়তন সেই রক্তের আয়তন কিন্তু কমে যাবে। কি বলতো? রক্তের আয়তন কিন্তু কি বলতো কমে যাবে। এবং এই কম পরিমাণ রক্ত যখন তোমার সারা বডি দিয়ে পাস করবে তখন তোমার মস্তিষ্কেও যাবে কম পরিমাণ রক্ত, তাই না? এই কম পরিমাণ রক্ত কোথায় যাবে বলতো? মস্তিষ্কেও যাচ্ছে। হ্যাঁ, মস্তিষ্ক কিন্তু বুঝতেছে যে রক্তটা কম, কারণ কি রক্তের ফ্লোটা কম হচ্ছে বা রক্তের প্রেশারটা কম। তো মস্তিষ্ক যখনই বুঝতে পারবে যে কম পরিমাণ রক্ত, মস্তিষ্কের হাইপোথ্যালামাস, কি বলতো হাইপোথ্যালামাস, সে করবে কি জানো? উদ্দীপ্ত হবে। হাইপোথ্যালামাস বুঝতে পারবে যে হ্যাঁ, যে ও বুঝতে পারছে যে রক্ত কমে গেছে। এই হাইপোথ্যালামাস করবে কি জানো? একটা হরমোন সিক্রেট করবে। কি বলতো? একটা হরমোন হচ্ছে গিয়ে কি নিঃসরণ করবে। সেই হরমোনটার নাম কি? অ্যান্টি ডাই ইউরেটিক
হরমোন, অ্যান্টিডাইউরেটিক হরমোন, বা সংক্ষেপে আমি বলি AD, ঠিক আছে, H হরমোন, কি বলতো, অ্যান্টিডাইউরেটিক হরমোন বা ADH, ঠিক আছে। আচ্ছা শুনো, ডাইউরেটিক মানে কি? ডাইউরেটিক মানে বেশি মূত্র, আর অ্যান্টিডাইউরেটিক মানে কি? কম মূত্র, কি বলতো, কম মূত্র। আবারও কি বলতেছি যে ডাইউরেটিক মানে বেশি মূত্র, আর অ্যান্টি মানে কি? তার বিপরীত, তার মানে কি? কম মূত্র। তার মানে এই হরমোনটার কাজ কি বলতো? কম পরিমাণ মূত্র তৈরি করা। কিভাবে? হাইপোথ্যালামাস মস্তিষ্ক থেকে এই হরমোনটা নিষ্কাশন করছে। এই ADH হরমোনটা করবে কি জানো? আমাদের এই যে দেখো, খেয়াল করো, আমাদের রক্তের মাধ্যমে বৃক্কে আসবে, বৃক্কের মধ্যে নেফ্রনে আসবে, এসে এই যে দেখো, খেয়াল করো, এই যে দূরবর্তী প্যাঁচানো নালিকা আছে না, এই জায়গায় ADH, ঠিক আছে, ওরা হচ্ছে কাজ করবে। কাজ করে ওরা করবে কি জানো? এই যে মূত্রের ভেতরে যতটুকুও পানি ছিল, ওই পানিটুকুকেও ওরা আবার কি করবে বলতো? আবার বডির ভিতরে পুনরায় শোষণ করে নিবে, ফলে মূত্রের পরিমাণটা কমে যাবে এবং সেই মূত্রটা ঘন হয়ে যাবে। তাহলে কনসেপ্টটা বুঝতে পারছো? যখনই আমাদের শরীরে তোমার হচ্ছে পানির পরিমাণ কমে যায়, রক্তের আয়তন কমে যায়, বা রক্তের চাপ বা প্রেশার কমে যায়, তখন আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস সেটা সেন্স করতে পারে এবং সে একটা হরমোন ক্ষরণ করে, ADH বা অ্যান্টিডাইউরেটিক হরমোন। এবং সেই হরমোনটা আমাদের নেফ্রনে এসে, রক্তের মাধ্যমে তোমার নেফ্রনে এসে দূরবর্তী প্যাঁচানো নালিকা, বিশেষ করে এই জায়গাটা, এবং সংগ্রাহীক নালিকা, এই যে এইসব জায়গায়, হ্যাঁ, এইসব জায়গায় এসে সে কি করে বলতো? মূত্র থেকে পানিটাকে আবার পুনরায় শোষণ করে বডিতে ফিরাই নিয়ে যায়, ফলে কম পরিমাণ মূত্র তৈরি হয়, পানিটা বডির ভিতরে রিজার্ভ থাকে। আর যখন বেশি পরিমাণ পানি কেউ খায়, বুঝতে পারছো, তখন এই হরমোনটা কি বলতো? আর নিষ্কাশিত হয় না, তখন বেশি পরিমাণ মূত্রই তৈরি হচ্ছে, এবং সেই মূত্রের পরিমাণটা কি থাকতেছে বলতো? তোমার হালকা থাকতেছে। এই হচ্ছে গিয়ে কি একটা মেকানিজম। এটা কয় নাম্বার মেকানিজম বলতো? একটা মেকানিজম, ঠিক আছে। আরেকটা ছোট মেকানিজম হচ্ছে কি আছে, সেই মেকানিজমটা কি আমি তোমাদেরকে দেখাই দিই, জাস্ট আঁকলাম, হ্যাঁ, এটা তো এখন আর অত বেশি করা লাগবে না। ঠিক আছে, এই যে ধরো তোমার হচ্ছে যে নেফ্রন আঁকলাম, তো আমাদের এই নেফ্রনের দূরবর্তী প্যাঁচানো নালিকায় যে ডিস্টাল কনভুলেটেড টিউব এবং ইফারেন্ট আর্টেরিয়াল, এর মাঝখানে একটা জায়গা আছে, হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স, কি বলতো? জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স, এই যে, ঠিক আছে, এই জায়গাটার নাম কি? জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স। এই জায়গা থেকে রেনিন নামক ওই যে একটা হরমোন ক্ষরিত হয়, এবং ওই রেনিন নামক হরমোনটা তোমার হচ্ছে গিয়ে কি পরবর্তীতে বিভিন্ন ধাপে কনভার্ট হয়ে হয়ে ও করে কি জানো? এই বৃক্কের যে মাথা, তোমার হচ্ছে গিয়ে কি এই যে আমাদের যে বৃক্ক, এর যে মাথা, এটা নাম হচ্ছে, এই মাথায় একটা টুপি থাকে, নাম হচ্ছে অ্যাড্রেনালিন গ্রন্থি, কি বলতো? এই অ্যাড্রেনালিন গ্রন্থি থেকে ও করে কি একটা হরমোন ক্ষরণ করায়, সেই হরমোনটার নাম হচ্ছে গিয়ে কি অ্যালডোস্টেরন, কি বলতো? অ্যালডোস্টেরন। বুঝতে পারছো? মানে কথাটা এইভাবে বলবা যে দূরবর্তী প্যাঁচানো নালিকা এবং কি ইফারেন্ট আর্টেরিয়াল, এর মাঝখানে একটা জায়গা আছে জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স, ওইখান থেকে কি হয় বলতো? হচ্ছে গিয়ে কি ওইটা উদ্দীপিত হইলে ওইখান থেকে রেনিন নামক একটা হরমোন ক্ষরিত হয়, এবং সরি, রেনিন নামক একটা হ্যাঁ হরমোন ক্ষরিত হয়। সেই হরমোনটা তোমার কি হচ্ছে, আমার বিভিন্নভাবে আরও অনেক প্রক্রিয়া করে আমাদের যে বৃক্কের মাথার উপর যে অ্যাড্রেনালিন গ্রন্থি থাকে, সেইখান থেকে অ্যালডোস্টেরন নামক একটা কি করে বলতো? একটা হরমোন ক্ষরণ করায়। ওই অ্যালডোস্টেরন হরমোন, ওর কাজ কি জানো? ওর কাজ হচ্ছে আমাদের এই দূরবর্তী প্যাঁচানো নালিকা, সংগ্রাহীক নালিকা, এই যে এখানে যে অ্যালডোস্টেরন, হ্যাঁ, এইসব জায়গার এই অ্যালডোস্টেরনের কাজ কি? এই অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে গিয়ে কি, এই যে আমাদের যে মূত্র তৈরি হচ্ছে, এই মূত্র থেকে সোডিয়াম আয়ন, কি বলতো? সোডিয়াম আয়নগুলোকে আবার বডির ভিতরে ব্যাক করানো। কোথায় ব্যাক করানো বলতো? সোডিয়াম আয়নগুলোকে আবার বডিতে ব্যাক করানো। এখন এই সোডিয়াম আয়ন ও যখন আবার বডিতে আবার ব্যাক করে পুনরায় শোষিত হয়, ওই একই সময় সোডিয়াম আয়ন কিছু পরিমাণ পানি নিয়ে ব্যাক করে। কিছু পরিমাণ কি নিয়ে ব্যাক করে বলতো? পানি নিয়ে হচ্ছে ব্যাক করে। তার মানে সোডিয়াম আয়নটা অ্যালডোস্টেরন পুনরায় শোষণ করতেছে, অ্যাট দ্য সেম টাইম
কিছু পরিমাণ পানিও কি বলতো শোষিত হয়ে যাচ্ছে, এবং এইভাবে করে কিন্তু পরোক্ষভাবে এই অ্যালডোস্টেরন হরমোনটা আবার পানি শোষণেও কি রাখতেছে বলে পানির পুনঃশোষণেও ভূমিকা রাখতেছে। সো এই যে দুইটা হরমোন, একটা হচ্ছে এডিএইচ হরমোন আর একটা হচ্ছে অ্যালডোস্টেরন হরমোন, এই দুইটা হরমোনের কাজ এই ছবি সহ একটু মোটামুটি ব্যাখ্যা করে দিলে কিন্তু খুব সুন্দর একটা অ্যান্সার চলে আসবে। দেখো এটা ঘ নাম্বারের জন্য অনেকে যারা শুধুমাত্র এইটা ব্যাখ্যা করবা তারা 2.5 বা 3 পাবা, কিন্তু যারা এইটা সহ ব্যাখ্যা করবে একদম পুরো 4-4। ঠিক আছে, তো এইটুকু গেল। এবার তারা আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখো খেয়াল করো, দেহের বর্জ্য নিষ্কাশন উদ্দীপকের অঙ্গটি প্রধান ভূমিকা পালন করে বিশ্লেষণ করো। হ্যাঁ, আমাদের শরীরের 80% বর্জ্য তো কি বলতো কিডনির মাধ্যমেই কি বলতো নিষ্কাশিত হয়, এবং ওই যে প্রক্রিয়াটা ব্যাখ্যা করে দিবা। ঠিক আছে, তাছাড়া কিডনির আরো কয়েকটা কাজ ব্যাখ্যা করবা, তাহলেই কিন্তু অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। এবার দেখো, শিমের বীজের মতো দেখতে মানবদেহের একজোড়া অঙ্গ প্রতিনিয়ত অম্লধর্মী তরল বর্জ্য সৃষ্টি এবং অপসারণ করে মানবকে বহির্ভূত রাখতেছে। উল্লেখিত তরল বর্জ্য পদার্থ উৎপাদনের কৌশল ব্যাখ্যা করো। ওই যে মূত্র তৈরির কৌশল, কি বলতো মূত্র তৈরির কৌশল। ঠিক আছে, শেষ। উদ্দীপকের এ চিহ্নিত অংশ থেকে কিভাবে বর্জ্য পৃথক হয় ব্যাখ্যা করো। ওই যে এই চিহ্নিত অংশ মানে কি বলতো হচ্ছে কি এই যে দেখো খেয়াল করো, গ্লোমেরুলাস, কি বলতো গ্লোমেরুলাস, ওই যে ছাঁকনির মতো ফিল্টার করতেছে, এবং এই ফিল্টারে মানে রক্ত প্রোটিন ছাড়া বাকি সব কিছুই, পানি গ্লুকোজ সব কিছু কিন্তু এই যে ফিল্টার হয়ে অ্যাজ আ বর্জ্য পদার্থ নিচে জমা থাকতেছে, পরে ওইটাই আবার পুনর্শোষিত হয়ে আস্তে আস্তে মূত্র তৈরি করতেছে। তো এই গ্লোমেরুলাসের কাজটা ব্যাখ্যা করলেই হয়ে যাবে। দেখো ঢাকা বোর্ড 16 কোশ্চেন। এবার দেখো বরিশাল বোর্ড 16 একটা কোশ্চেন। আমাদের দেহে শারীরবৃত্ত ক্রিয়ার ফলে বিভিন্ন প্রয়োজনীয় বস্তু তৈরি হয়, সাথে সাথে কিছু অপজাত দ্রব্য তৈরি হয়। উদর গহ্বরে মেরুদণ্ডের দুই পাশে শিমের বীজ আকৃতির অঙ্গের মাধ্যমে মধ্যকার সূক্ষ্ম গঠনটির মাধ্যমে উৎপন্ন অপজাত দ্রব্যগুলো বডি থেকে বের হয়ে যায়। ঠিক আছে, উদ্দীপকে বর্ণিত অঙ্গটি কিভাবে অপজাত দ্রব্য অপসারণ করে সেটা ব্যাখ্যা করো। তার মানে ওই যে আমাদের যে বৃক্ক, সেই বৃক্কের যে নেফ্রন আছে, যে বৃক্কের কি বলতো হচ্ছে নেফ্রন আছে, ওই নেফ্রন কিভাবে তোমার হচ্ছে মূত্র তৈরি করতেছে, কি তৈরি করতেছে বলতো মূত্র তৈরি করতেছে, সেইটা হচ্ছে এইখানে চাইছে। এবার দেখো এ আর আচ্ছা দুইটা হচ্ছে গিয়ে কি বলছে যে আমিষ, অ্যামাইনো অ্যাসিড, দেহের বৃহত্তম গ্রন্থি, নাইট্রোজেন বর্জ্য পদার্থ সংবহন তন্ত্র, ঠিক আছে, এবং তারপরে বর্জ্য পদার্থ বাইরে নিষ্কাশন। খেয়াল করো, সি এর ভেতরে বি থেকে কিভাবে মানবদের প্রধান নাইট্রোজেন বর্জ্য পদার্থ উৎপন্ন হয় সেটা ব্যাখ্যা করো। ঠিক আছে, এবং ডি থেকে এফ পর্যন্ত তোমার হচ্ছে প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। খেয়াল করো, খুবই চমৎকার একটা কোশ্চেন। দেখো খেয়াল করো, বি এবং সি, দেখো এইটার মধ্যে একটা ঘটনা ঘটে, সেটা ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা তোমরা বলো তো, আমাদের মূত্রের প্রধান উপাদান কি? ইউরিয়া, তাই না? প্রশ্ন হচ্ছে ইউরিয়াটা আমাদের বডি থেকে বের করে দিচ্ছে বৃক্ক, বাট বলো তো ইউরিয়াটা আমাদের বডিতে তৈরি করতেছে কে? আমাদের যকৃৎ। কি বলতো যকৃৎ। তো কিভাবে দেখো এই যকৃৎ ফার্স্টে ইউরিয়া তৈরি করে সেটা আমাদেরকে হচ্ছে এখানে চাইছে। যে ওই দেখো খেয়াল করো, যে দেহের বৃহত্তম গ্রন্থি কি বলতো হচ্ছে গিয়ে আমাদের কি তোমার হচ্ছে যকৃৎ। ঠিক আছে, ওই জিনিসটা চাইছে যে কিভাবে আমাদের শরীরে অ্যামাইনো অ্যাসিড থেকে যকৃৎ কি তৈরি করে, ইউরিয়া তৈরি করে, সেই প্রক্রিয়াটা ব্যাখ্যা করতে চাইছে। তো দেখো এই জিনিসটা আমি একটা জাস্ট ছবির মাধ্যমে তোমাদেরকে দেখাই দিব। একটা জিনিস মাথায় রাখবা, তুমি আমরা যা কিছু খাই, সেটা শর্করা হোক, আমিষ হোক, স্নেহ হোক, সবগুলো এসে জমা থাকে কোথায়? আমাদের যকৃতে, তাই না? এবং যকৃৎ করে কি, সব খাবার জমা রাখে। তো তুমি যে প্রোটিন খাচ্ছ, প্রোটিনের মধ্যে কি থাকে? অ্যামাইনো অ্যাসিড। অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিডও কি করে বলো তো? যকৃৎ জমা রাখে। তো এই যে দেখো অতিরিক্ত কি বলতো অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, এটা যকৃৎ এসে জমা আছে। এখন অ্যামাইনো অ্যাসিড মানে কি তোমরা বলো তো? অ্যামাইনো অ্যাসিড মানে কিন্তু এইটা, যে কার্বনের একটা প্রান্তে অ্যামাইনো গ্রুপ আছে, একটা প্রান্তে অ্যাসিড গ্রুপ আছে, তাই না? এই জিনিসটাকে আমরা কি বলি বলতো? অ্যামাইনো অ্যাসিড বলি না? তো সবার ফার্স্টে যকৃতে এই অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিডের ডিঅ্যামিনেশন হয়। কি বলতো? ডিঅ্যামিনেশন। এই ডিঅ্যামিনেশন মানে কি জানো? অ্যামাইনো অ্যাসিডটাকে ভেঙে যাওয়া। ভেঙে যে এই অ্যামাইনো অ্যাসিড থেকে এই পাশে হচ্ছে একটা অ্যাসিড মূলক তৈরি হবে,
আর তাছাড়া আশেপাশে কি বলতো একটা অ্যামিনো মূলক হচ্ছে তৈরি হবে, ঠিক আছে? অ্যামিনো মূলক মানে কি বলতো, এই যে NH2, আর এই পাশে অ্যাসিড তৈরি হবে। এই অ্যাসিডটা এইটা আবার পরবর্তীতে কনভার্ট হয়ে যাবে কিটো অ্যাসিডে, কি বলতো, কিটো অ্যাসিড। এই কিটো অ্যাসিড হচ্ছে গিয়ে কি হয় বলতো, আমাদের শক্তির একটা সোর্স হিসেবে বডিতে কাজ করে। আর এই যে অ্যামাইনোমূলক দেখতেছো না, এইটা কার্বন ডাইঅক্সাইড রক্তের এবং অন্যান্য জিনিসের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে বলতো, ইউরিয়া তৈরি করে। কি তৈরি করে? ইউরিয়া তৈরি করে। এবার এই ইউরিয়াটা রক্তের সাথে মিশে যায়, তখন রক্তের মধ্যে ইউরিয়া চলে আসে এবং সেই ইউরিয়াটাকেই কি বলতো আমাদের ওই যে কিডনি কি করে বলতো, ফিল্টার করে। বুঝতে পারছো? এখন এই দেখো, ঠিক যেই চক্রের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড ভেঙে ইউরিয়া তৈরি হইলো, এই চক্রের নাম হচ্ছে অর্নিথিন চক্র। কি চক্র? অর্নিথিন চক্র। এটা একটু মাথায় রাখতে হবে ভালো করে, ঠিক আছে? তাহলেই হবে, এখান থেকে আর ওরকম নাই। তো এখন এখান থেকে একটা প্রশ্ন আমরা মাঝে মাঝে করি, আচ্ছা কি দরকার ছিল এই অ্যামোনিয়াকে ভেঙে ইউরিয়া তৈরি করে তারপর বডি থেকে বের করা? সরাসরি অ্যামোনিয়াটাই বডি থেকে বের করে দিত, তাই না? যে অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড যখন ভাঙতেছে, অ্যামোনিয়া তৈরি হচ্ছে বা অ্যামিনোমূলক তৈরি হচ্ছে, ওইটাকেই বডি থেকে বের করে দিই। শুনো, এই অ্যামিনোমূলকটা বা অ্যামোনিয়াটা এইটা ইউরিয়া থেকে বেশি ক্ষতিকর বডির জন্য। সো যদি এটাকে বডিতে এইভাবেই রাখে, তখন দেখা যায় এটা রক্তের সাথে মিশে গেলে শরীরের বেশি পরিমাণে ক্ষতি করে। এই জন্যই বেশি ক্ষতিকর অ্যামোনিয়াটাকে ফার্স্টে যকৃতই কম ক্ষতিকর ইউরিয়াতে পরিণত করে তারপর রক্তের সাথে মিশায় দেয় এবং সেইটাই কিডনি থেকে মাধ্যমে কি বলতো বডি থেকে আউট হয়ে যায়। তো এই জিনিসটা এখানে বলছে। এবার দেখো ডি থেকে এফ পর্যন্ত প্রক্রিয়া বিশ্লেষণ করে দেখো, যে ডি হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ সংবহনতন্ত্র এবং বডির বাড়ি থেকে নিষ্কাশন, মানে ওই যে বৃক্ক কিভাবে মূত্র তৈরি করতেছে ওই প্রক্রিয়াটাই এখানে চাইছে। তো যে এটা হচ্ছে ডি নাম্বারটা কি বলতো, মূত্র তৈরির প্রক্রিয়া। কি? মূত্র তৈরির প্রক্রিয়া, ঠিক আছে? ব্যাস, এটা মোটামুটি করলেই লিখলে হয়ে যাবে, আর কিছু না এখান থেকে। এবার দেখো খেয়াল করো, আব্দুর রহমের প্রস্রাবের পরিমাণ কয়েকদিন যাবত কমে যাওয়ায় ডাক্তার তাকে প্রচুর পরিমাণ পানি খাওয়ার নির্দেশ দিলেন। হ্যাঁ, আব্দুর রহিমের সমস্যার সমাধানে একটা হরমোনের ভূমিকা বিশ্লেষণ করো। ওই দেখো কোন হরমোন, সেই ADH বা অ্যান্টিডাইউরেটিক হরমোন, কিভাবে ও পানির পূর্ণ শোষণ করে বডিতে পানির পরিমাণ ঠিক রাখতেছে, ঠিক আছে? ওই জিনিসগুলাই এখানে হচ্ছে বলছে। তো আশা করা যায় আমরা যে খেয়াল করে যে ADH এর কাহিনী এখানে পড়ে ফেলছি না, ওইটা লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। দেন দেখো আমাদের ঢাকা বোর্ডের 16তে আসা কোশ্চেন, উদ্দীপক দ্বারা নির্দেশিত অঙ্গটি বিকল হলে সাময়িক বিকল্প পদ্ধতিগুলোর মধ্যে কোনটা সবচেয়ে সুবিধাজনক বলে তুমি মনে করো? শোনো, কিডনি বিকল হইলে মেনলি আমরা দুইটা হচ্ছে গিয়ে কি বিকল্প আমাদের আছে। এক নাম্বার হচ্ছে ডায়ালাইসিস, দুই নাম্বার হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন। বৃক্ক প্রতিস্থাপন মানে বুঝতেছো, যেই জায়গায় কিডনি আছে ওই কিডনিটার ওইখানে নতুন একটা কিডনি স্থাপন করে দেওয়া, যেন সে নর্মাল কাজটা করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এই যে কিডনি প্রতিস্থাপন, এটা আসলে বেশি একটা মানে চলে না, বা চলে না বলতে কি জানো, এটা সম্ভব না অনেক ক্ষেত্রে। কারণ কি জানো, প্রথমত যে কিডনি দিবে তার আর তোমার ভিতরে রক্তের গ্রুপ, টিস্যু এগুলো ম্যাচ করা লাগবে, ঠিক আছে? প্লাস আরও অনেকগুলো টেস্টের হচ্ছে রেজাল্ট পজিটিভ আসা লাগবে, এই একটা জিনিস। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কিডনি তো মানুষ কেউ দিতে চাবে না বর্তমানে, বুঝতে পারছো? এই হচ্ছে গিয়ে কি সমস্যা। সো বর্তমানে ডায়ালাইসিস পদ্ধতিটাই হচ্ছে গিয়ে কি সব থেকে ভালো। ডায়ালাইসিস আমরা কি করি দেখো, এই যে ডায়ালাইসিস, হ্যাঁ, এইটা দুই প্রকার, একটা হচ্ছে হিমোডায়ালাইসিস আর একটা হচ্ছে পেরিটোনিয়াল। কি বলতো? পেরিটোনিয়াল। হ্যাঁ, পেরিটোনিয়াল। তো নর্মালি এই পেরিটোনিয়ালটা এখন আর কেউ করে না, ঠিক আছে? এটা এখন আর কেউ করে না, করলে হিমটাই হচ্ছে গিয়ে কি হিমোডায়ালাইসিসটাই হচ্ছে গিয়ে কি করে, যে হিমোডায়ালাইসিস হচ্ছে গিয়ে কি এখন মানুষ করে। এই ক্ষেত্রে আমরা কি করি, একটা রোগী যার বডিতে বৃক্ক কাজ করতেছে না বাট বর্জ্য তৈরি হচ্ছে, তার রক্তটাকে আমরা বডির বাইরে থেকে ফিল্টার করে আবার বডির ভিতরে ঢুকাই দিই। এই ক্ষেত্রে আমরা যেটা করি, ধরো তার এই যে হাত, হ্যাঁ, ধরো এই যে হচ্ছে তার হাত, ঠিক আছে? ধরো আঁকলাম, জাস্ট খালি আঁকার মতো আঁকলাম। তার হাতের এই যে তোমার যে হচ্ছে কি আছে, যে ধরো এই যে হচ্ছে শিরা আর এই যে হচ্ছে ধমনী, হ্যাঁ, লাল কালার, এটা হচ্ছে ধমনী, এই যে হচ্ছে শিরা, এই যে হচ্ছে ধমনী, হ্যাঁ। তো সবার ফার্স্টে তার বডির এই যে ধমনী, এই ধমনীর সাথে একটা টিউবের সংযোগ আমরা করে দিই, ঠিক আছে? আবার অনেক সময় এটা পার্মানেন্ট স্থাপন করাও থাকে, সেটাকে আমরা কি বলি, ক্যাথেটার বলি। করে দিয়ে রক্তটাকে হচ্ছে গিয়ে কি বডির বাইরে নিয়ে আসি, এনে এই একটা মেশিন আছে, একটা মেশিন আছে,
এই মেশিনটার নাম হচ্ছে ডায়ালাইসিস মেশিন। এই ডায়ালাইসিস মেশিনের ভেতরেই ওই রক্তটা আমরা কী করি বলতো, ফিল্টার করি। রক্তটা ফিল্টার করতেছি, অ্যাট দ্য সেম টাইম রক্তের ভেতরে বিভিন্ন পুষ্টি উপাদানও ঢুকাই দিচ্ছি। ঢুকাই দেওয়ার পরে পিওর রক্ত, কী রক্ত বলতে হচ্ছে, পিওর রক্ত আবার ওই হাতেরই কী বলতো হচ্ছে, ওই হাতেরই কার সাথে যুক্ত করে দিয়ে বলতো হচ্ছে, শিরার সাথে আমরা যুক্ত করে দিই। তাহলে এই যে এক পাশ দিয়ে কী বলতো, মানে অবিশুদ্ধ রক্ত, কী বলতো, অবিশুদ্ধ রক্ত এক পাশ দিয়ে হচ্ছে এন্ট্রি নিচ্ছে, আর আরেক পাশ দিয়ে হচ্ছে গিয়ে কি বিশুদ্ধ রক্ত, কী বলতো, বিশুদ্ধ রক্ত তার বডিতে আবার চলে যাচ্ছে। এই প্রক্রিয়াটার নামে কী বলতো, হিমোডায়ালাইসিস। এই প্রক্রিয়া করতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে এবং সপ্তাহে 2 বার হচ্ছে যাওয়া লাগে, বাট স্টিল এটা করলে মানুষটা অ্যাটলিস্ট বেঁচে হচ্ছে থাকে। ঠিক আছে, তো এই পুরো প্রক্রিয়াটা ব্যাখ্যা করে দিলেই হয়ে যাচ্ছে, আর তেমন কিছু লাগবে না। এবার দেখো সিলেট বোর্ডে আসা কোশ্চেন, শিক্ষক বলেন আমাদের দেহের বিপাকীয় বর্জ্য হিসেবে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন আলাদা আলাদা অঙ্গের মাধ্যমে পরিত্যক্ত হয়, ফলে আমরা সুস্থ থাকি। খেয়াল করো, ওই যে উদ্দীপকের দ্বিতীয় প্রকার বর্জ্য নিষ্কাশন নিয়োজিত অঙ্গের বিকলতা মানব জীবনের জন্য হুমকি স্বরূপ বিশ্লেষণ করো। কারণ দেখো তাকাও, এই যে দ্বিতীয়টা মানে কিডনি যদি বিকল হয়ে যায় তাহলে কিডনির যত ফাংশন আছে সবগুলা কি আমাদের শরীরে কি বলতো হচ্ছে না। পিএইচ ঠিকমতো থাকবে না, খনিজ লবণ ঠিকভাবে কি বলতো পুনঃশোষণ থাকবে না, মূত্র তৈরি হবে না, বডিতে নাইট্রোজেন পরিমাণ বা ইউরিয়ার পরিমাণ কি বলতো বেড়ে যাবে, তাই না? তারপরে যে এরিথ্রোপয়েটিন নামক হরমোন তৈরি হবে না, ঠিকমতো রক্তও তৈরি হবে না। তো ওই জিনিসগুলাই মানে ও যেই কাজগুলা করে ওই কাজগুলা লিখে বলবা যে এইগুলা কোনোটাই হবে না। সো বডি আস্তে আস্তে কি বলতো হচ্ছে গিয়ে কি অনেক ক্ষতির সম্মুখীন হবে। শেষ। এবার দেখো রাজশাহী কলেজে আসা একটা প্রশ্ন, ডাক্তার রোগীকে বললেন তার বৃক্ক বিকল হয়েছে, তিনি রক্ত পরিশোধনের জন্য 2টি ধরনের পদ্ধতি বললেন। ঠিক আছে, উল্লেখিত অঙ্গ বিকলের লক্ষণ সমূহ লেখো। হ্যাঁ, খেয়াল করো, লক্ষণ সমূহ উল্লেখ করো। এই বৃক্ক বিকল কি বলতো, বৃক্ক বিকল, এই বৃক্ক বিকলের তোমার হচ্ছে গিয়ে কি অনেকগুলা কারণ হচ্ছে গিয়ে কি থাকতে পারে। ঠিক আছে, এইটাকে আমরা এইভাবে লিখি, প্রি রেনাল কি বলতো, প্রি রেনাল, রেনাল আর হচ্ছে পোস্ট রেনাল। হ্যাঁ, যদি কেউ এভাবে লিখতে পারো একদম ফুল নাম্বার পেয়ে যাবা। হ্যাঁ, প্রি রেনাল, রেনাল এবং পোস্ট রেনাল। জিনিসটা কি আমি তোমাদেরকে একটু বুঝাই দেই। ধরো আমাদের শরীরে এই যে হচ্ছে আমাদের 2টা বৃক্ক, এই যে ইউরেটার, এরা কোথায় আসছে, এই যে তোমার হচ্ছে গিয়ে কি মূত্রথলি, তাই না? মূত্রথলিতে আসছে এবং মূত্রথলি থেকে ইউরেথ্রা দিয়ে কি মূত্র বের হয়ে যাচ্ছে, তাই না? প্রি রেনাল মানে কি জানো? প্রি রেনাল মানে তোমার এই যে বৃক্ক বিকল হয়েছে এর কারণ, এটার কারণ হচ্ছে গিয়ে কি বৃক্ক কি বলতো, বৃক্ক মূত্রথলি, মূত্রথলি, ঠিক আছে, এবং আনুষাঙ্গিক, এর আনুষাঙ্গিক ছাড়া অন্য যে কোনো কিছু। এটা আজকে মনে রাখার জন্য কীরকম, কারোর হার্ট অ্যাটাক হয়েছে বা হার্ট ফেলিওর হয়েছে, তখন তো তার বডিতে রক্ত ঠিকমতো পাম্প হচ্ছে না। তার বডিতে রক্ত ঠিকমতো পাম্প হচ্ছে না, তার মানে কি তার কিডনি ঠিকমতো রক্ত পাচ্ছে না, তার মানে কি তার কিডনি ফিল্টার করতে পারতেছে না, কিডনি অফ হয়ে যাচ্ছে। তাহলে এই দেখো যে হার্ট ফেলিওর, হার্ট অ্যাটাক বা কারোর ধরো বডির কোথাও কেটে গেছে, প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে, তখনও তো বডিতে রক্ত কমে যাবে, কিডনি ঠিকমতো কী করতে পারবে না, রক্ত পাম্প করতে পারবে না এবং বৃক্কটা কি বিকল হয়ে যাবে, তাই না? এই যে কিডনি মানে এই অংশটুকু ছাড়া বডির অন্য কোথাও কোনো ড্যামেজ হইলে তখন যে আমার কি হইতে পারে বলতো, বৃক্ক শাটডাউন করতে পারে বা বৃক্ক কাজ না করতে পারে, এটা হচ্ছে বৃক্ক বিকলের প্রি রেনাল কজ। রেনাল মানে কি জানো, সমস্যাটা হয়েছে কোথায়, সমস্যাটা হয়েছে শুধুমাত্র 2টা বৃক্কে, কি বলতো, সমস্যা হয়েছে বৃক্কে। কীরকম, বৃক্কে কী কী সমস্যা হইতে পারে, বৃক্কের নেফ্রনের মধ্যে ইনফেকশন হইতে পারে, নেফ্রাইটিস হইতে পারে, নেফ্রাইটিস হইতে পারে, তারপর বৃক্কের ভিতরে স্টোন হইতে পারে, শুনছো না, বৃক্কে পাথর হওয়া, তারপর কোনো ইনফেকশন হচ্ছে গিয়ে কি হইতে পারে, তাই না? ইনফেকশন, গ্লোমেরুলোনেফ্রাইটিস, এরকম আরও অনেকগুলো রোগ আছে। এই রোগগুলো সাধারণত বৃক্কের ভেতরে হয়। এই বৃক্কের ভেতরে কোনো একটা সমস্যা হয়েছে, তখন তোমার যেই মানে কারণে বৃক্ক বিকল হয়ে যাবে ওইগুলোকে আমরা বলি রেনাল কজ। আর পোস্ট রেনাল কজ মানে কি জানো, বৃক্ক ছাড়া এই যে
মূত্রের যে গতিপথটা আছে, এই যে ধরো ইউরেটার, মূত্রথলি, ইউরেথ্রা, এই পথে কোনো সমস্যা হইলে তখন সেটাকে আমরা বলি বৃক্ক বিকল হওয়ার পোস্ট রেনাল কজ। তাহলে এটা কি বলতো, মূত্রের কি বলতো হচ্ছে গতিপথে, কি বলতো গতিপথে কোনো সমস্যা হইলে তখন আমাদের যে সমস্যাগুলো আমরা দেখি সেটাকে আমরা কি বলি পোস্ট রেনাল কজ। যেমন এইখানে পাথর হইতে পারে, এখানে স্ট্রিকচার হইতে পারে। স্ট্রিকচার মানে কি জানো, এই জায়গাটা সরু হয়ে গেছে, ঠিক আছে, এইখানে কোনো ইনফেকশন হয়েছে, প্রোস্টেট বড় হয়ে গেছে, যার কারণে এই যে মূত্রথলি চুপসে গেছে, ঠিক আছে, এই সব জায়গায় কোনো সমস্যা হলে সেটাকে আমরা বলি কি বলতো বৃক্ক বিকলের পোস্ট রেনাল কজ। ঠিক আছে, তো এরকম যখন এরকম লোক মানে কারণগুলো তুমি বললাম, ঠিক আছে, এবার কারণগুলা শেষ। এবার লক্ষণ কি কি হবে দেখো। বৃক্ক বিকল হইলে তোমার বডিতে পানির পরিমাণ কি বলতো হচ্ছে গিয়ে কি ধরে থাকবে, পানির হচ্ছে বেশি পরিমাণ ধরে থাকবে। সো পানি, তাহলে এই যে হচ্ছে বৃক্ক বিকলের কারণ, কি বলতো কারণগুলো আমরা জানলাম। এবার আমরা লক্ষণগুলো পড়বো, কি বলতো লক্ষণ। হ্যাঁ দেখো, তো লক্ষণ, তো বৃক্ক বিকল হয়ে গেছে তার মানে তোমার বডিতে কি পানি জমে থাকতেছে না, তাহলে তোমার বডি কি বলতো হচ্ছে গিয়ে কি ফুলে যাবে, কি বলতো ফুলে যাবে, ঠিক আছে। তারপরে আয়নের ভারসাম্য নষ্ট হবে, বলতো আয়নের ভারসাম্য কি নষ্ট হবে। এরপরে তোমার কি রক্ত শূন্যতা দেখা যাবে না, কারণ কি এরিথ্রোপয়েটিন তো তৈরি হচ্ছে না, রক্ত শূন্যতা দেখা যাবে, তাই না। তারপরে ওই যে মূত্র তৈরি হবে না। এবং একটা কথা আমি একটু বলে রাখি, যেটা তোমাদের বইতে নাই, বৃক্ক বিকল যদি হয়ে যায় তাহলে বডিতে অ্যাকচুয়ালি কি বডি থেকে ইউরিয়া বেরোচ্ছে না, বডিতে কি বলতো হচ্ছে গিয়ে কি ইউরিয়া কি বেড়ে যাবে না, এবং ওই ইউরিয়া ব্রেনের মধ্যে চলে গেলে আমাদের ব্রেনটা ঠিকমতো ফাংশন করে না, ওটাকে আমরা বলি ইউরেমিক এনকেফ্যালোপ্যাথি বা এনসেফালোপ্যাথি, এটাই বলো। এই যে ইউরেমিক ব্যাস, এই কয়টা পয়েন্ট লিখতে পারলেই হয়ে যাবে। সো আমি কেন এই বৃক্ক বিকলের কারণটা পড়াই দিলাম, কারণ এইটাও পরীক্ষায় আসে। এবং তুমি যদি বুঝতে পারো যে তোমার অ্যান্সারটা ছোট হয়ে যাচ্ছে, তখন তুমি আগে লিখবে যে বৃক্ক বিকলের কারণ কি কি, তারপরে বৃক্ক বিকলের লক্ষণগুলো কি কি লিখে দিবা, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে, ঠিক আছে। তারপরে উদ্দীপকে উল্লেখিত পদ্ধতির দুইটির তুলনামূলক আলোচনাপূর্বক করো, ঠিক আছে। দেখো খেয়াল করো, উনি দুইটা পদ্ধতির কথা বলছিল, একটা হচ্ছে যে বৃক্ক প্রতিস্থাপন আর একটা হচ্ছে ডায়ালাইসিস। তো বৃক্ক প্রতিস্থাপনে তো বললামই ওই যে ওইটা আসলে সম্ভব না, বা হইলেও অনেক কিছু ম্যাচ করা লাগে, অনেক টাকা পয়সার ব্যাপার, সবাই এটা অ্যাফোর্ড করতে পারে না। আর ডায়ালাইসিসটা মোটামুটি ভালো, পদ্ধতির আলোচনা করে দিয়ে একটা কম্প্যারিজন করবা, ব্যাস হয়ে যাবে। এবার দেখো বরিশাল বোর্ডে আসা কোশ্চেন, আমাদের দেহে শারীরবৃত্তীয় ক্রিয়ার ফলে বিভিন্ন প্রয়োজনীয় বস্তু তৈরি হয়, সাথে সাথে কিছু অপজাত দ্রব্য তৈরি হয়। উদর গহ্বরে মেরুদণ্ডের দুই পাশে শিমবিচির আকৃতির অঙ্গের মধ্যকার সূক্ষ্ম গঠনের মাধ্যমে উৎপন্ন অপজাত দ্রব্যগুলো বডি থেকে বের হয়ে যায়, মানে কিডনি। উদ্দীপকে উল্লেখিত অঙ্গটি অপজাত পদার্থ অপসারণ ছাড়াও পানি সাম্যতা নিয়ন্ত্রণ করে। ওই যে পুরা মেকানিজম, যে এডিএইচ আর অ্যালডোস্টেরন হরমোন কিভাবে এটা মেনটেন করতেছে আমরা অলরেডি পারি। এবার আরেকটা প্রশ্ন, যে মোহাম্মদ নিসার আলী দীর্ঘদিন যাবৎ কোমরের মাঝামাঝি দুই পাশে ব্যথায় আক্রান্ত হয়েছে, কিডনিতে কোনো সমস্যা হয়েছে, ব্যথার তীব্রতা বেড়ে যায়, তিনি চিকিৎসকের নিকট শরণা পড়লেন, ডাক্তার বললেন তার দেহের অন্যতম একটি রেচন অঙ্গ কার্য সম্পাদনে ব্যর্থ হচ্ছে, মানে কিডনি একটার অবস্থা খারাপ হয়ে গেছে। মোহাম্মদ নিসার আলীর সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানের লক্ষ্যে কি করা উচিত বলে তুমি মনে করো। দেখো খেয়াল করো, দীর্ঘস্থায়ী সমাধান, হ্যাঁ দেখো দীর্ঘস্থায়ী সমাধান বললে মানে তুমি ওই যে হিমোডায়ালিসিসের পক্ষেও যুক্তি দিতে পারো, আবার বৃক্ক প্রতিস্থাপনের পক্ষেও যুক্তি দিতে পারো, বাট দীর্ঘস্থায়ী সমাধান বলে অ্যাকচুয়ালি আমরা মেডিকেলে বুঝি হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন। কি বলতো বৃক্ক প্রতিস্থাপন কেন শোনো, কারণ আমরা যদি ডায়ালাইসিসের দিকে যাই, সেই ক্ষেত্রে প্রতি সপ্তাহে তাকে 2-3 বারের জন্য যেতে হচ্ছে, অনেক সময় তার ব্যয় হচ্ছে, এবং ডায়ালাইসিস করতে না পারলে কিন্তু তার রোগীর অবস্থা খারাপ হয়ে যাবে একদম একদিনের মধ্যে। তার মানে এটা তোমার মানে ঝড় বৃষ্টি বাদল যাই হোক না কেন, পৃথিবীতে ভূমিকম্প হোক, পৃথিবী ধ্বংস হয়ে যাক, তার ডায়ালাইসিস করাই লাগবে। সো এটা একটা মানে একটা প্যারা, কারণ সে ধরো ফ্রিলি মুভ আর করতে পারতেছে না, তাকে একটা জায়গায় বান্ধা থাকতে হচ্ছে। অপরপক্ষে বৃক্ক প্রতিস্থাপন করা মানে কি নতুন একটা বৃক্ক লাগাই দেওয়া, এবং এই নতুন বৃক্ক লাগাই দিলে তার আর কোনো টেনশন নাই, সে অনেক দিন পর্যন্ত কি বলতো তার ওই বৃক্কটা একা একাই ফিল্টার করতে পারবে। এবং তুমি বডিতে যদি একটাই বৃক্ক প্রতিস্থাপনই করো, ওই একটা বৃক্ক দুইটা বৃক্কর কাজ করতে পারে একসাথে, ঠিক আছে। সো ওই যে বৃক্ক প্রতিস্থাপনে ওই যে হিমোডায়ালাইসিসের ওই ঝামেলাগুলো হবে না, ঠিক আছে, ওইগুলো একটু ব্যাখ্যা করলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে।
এবার আসো দেখো কিছু জ্ঞানমূলক প্রশ্ন, ঠিক আছে, আমরা একটু এগুলো দেখি। পিএইচ কাকে বলে? ওই যে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে আমরা কি বলি বলতো? পিএইচ বলি। নেফ্রন কি? বৃক্কের গঠন এবং কার্যকারী এককের নাম কি? নেফ্রন। রেচন কি? যেই প্রক্রিয়ায় অপচিতমূলক বিপাকের মাধ্যমে উৎপাদিত ক্ষতিকর বর্জ্যগুলো বডি থেকে বের হয়ে যায় সেটাকে আমরা কি বলি? রেচন বলি। হিমোডায়ালিসিস কি? ওই যে হাতের ওই ডায়ালিসিসটা। এডিএইচ কি? একটা হরমোন যেটা পানি সাম্যতা রক্ষা করে। অসমোরেগুলেশন কি? ওই যে দেহের পানি সাম্যতা কি করা বলতো? মেনটেন করা। ডিঅ্যামিনেশন কি? ওই যে অ্যামাইনো অ্যাসিড ভেঙে অ্যামিনো গ্রুপ এবং কি অ্যাসিডটাকে আলাদা করে ফেলা। অ্যাজোটেমিয়া কি? আমাদের রক্তে যদি বর্জ্য পদার্থের পরিমাণ বেড়ে যায়, রক্তে বর্জ্য পদার্থের পরিমাণ যদি বেড়ে যায় তখন সেই কন্ডিশনটাকে আমরা কি বলি? অ্যাজোটেমিয়া বলি। ডায়ালাইসিস কি? ওই যে বডির বাইরে রক্ত পরিশোধ করার প্রক্রিয়াটাকে আমরা কি বলি? ডায়ালাইসিস। মূত্রের পিএইচ মান কত? ঠিক আছে, এই পিএইচ মানটা অনেক সময় অনেক রকম হইতে পারে। কোনো কোনো বইতে 6 থেকে 8 দেওয়া আছে, কোনো কোনো বইতে 6.5 এর আশেপাশে দেওয়া আছে। ঠিক আছে, এটা বই থেকে দেখে নিবা যে তোমাদের বইতে কোনটা উল্লেখ করা আছে। ঠিক আছে, আবার অনেক এডিশনও বই এটা চেঞ্জ হয়ে যায়। হিমোডায়ালিসিস বলতে কি বুঝো দেখো, খেয়াল করো, অনুধাবনমূলক প্রশ্ন। ওই যে হাতের ধমনী থেকে রক্ত বের করে বাইরের একটা মেশিনের মাধ্যমে সেটা ফিল্টার করে এবং তার সাথে বিভিন্ন খনিজ যেগুলো যুক্ত করে আবার বডির ভিতরে ব্যাক করে দেওয়া, এটাকে আমরা কি বলি? হিমোডায়ালিসিস। একটা ছবি এঁকে দিবা। নির্বাচনমূলক পুনর্শোষণ বলতে কি বোঝায় মনে আছে? ওই যে মূত্র তৈরির দ্বিতীয় ধাপে কি হচ্ছে, 125 সেন্টিমিটার যে পরিশ্রিত তরল যেটা গ্লোমেরুলাস তৈরি করলো সেইখান থেকে বিভিন্ন সিলেক্টিভ জিনিসপত্র আবার পুনরায় বডির ভিতরে শোষিত হয়ে যাচ্ছে, এটাকে আমরা কি বলি? নির্বাচনমূলক পুনর্শোষণ। কোন কোন জায়গায় হয় বলে দিবা। গ্লোমেরুলাস ফিল্ট্রেট বলতে কি বোঝায়? যে গ্লোমেরুলাস যে ফিল্টার করতেছে ওইটাকে আমরা কি বলি? গ্লোমেরুলাস ফিল্ট্রেট। অতিসূক্ষ্ম ছাঁকন আর এটা বলতে কি বোঝায়? শোনো, অতিসূক্ষ্ম ছাঁকন মানে আলট্রা ফিল্ট্রেশন। কি বলতো? আলট্রা ফিল্ট্রেশন। আলট্রা ফিল্ট্রেশন ওই যে গ্লোমেরুলাস যেটা করে ওইটাই। ম্যালপিজিয়ান বডি বলতে কি বোঝায়? দেখো যে মজার একটা জিনিস, আমাদের ওই যে নেফ্রনের যে রেনাল কর্পাসল আছে না, রেনাল কর্পাসল, এই রেনাল কর্পাসলের নামই হচ্ছে কি? ম্যালপিজিয়ান বডি। আর ম্যালপিজিয়ান নালিকাকার থেকে ঘাস ফড়িংয়ের, মাথায় রেখো। অসমোরেগুলেশন বলতে কি বোঝায়? ওই যে বেশি পরিমাণ পানি খেলে বেশি পরিমাণ মূত্র, সেটা ঘনত্ব কম, আর কম পরিমাণ পানি খাইলে কম পরিমাণ মূত্র বা ঘনত্ব বেশি। এই জিনিসটা যে মেনটেন হচ্ছে সেটাকে আমরা কি বলি? অসমোরেগুলেশন। সক্রিয়করণ বলতে কি বোঝায়? যে যেই পদার্থগুলা বা যেই বর্জ্যগুলা রক্তে থাকে না বাট ওগুলো শরীর থেকে বের করে দেওয়া জরুরি, সেগুলো সরাসরি আমাদের ডিস্টাল কনভলিউটেড টিউব বা দূরবর্তী প্যাঁচানো নালিকা এবং ওই যে সংগ্রাহক নালিকার মধ্যে ক্ষরিত হয়ে বডি থেকে বের হয়ে যায়, ওইটাকে আমরা সক্রিয়করণ বলি। ইউরিক অ্যাসিড সৃষ্টি হয় কেন? দেখো এই জিনিসটা না বলা আছে যে আমাদের ওই যে বডিতে ডিএনএ আরএনএতে পিউরিন আছে না, ওই যে পিউরিন বিপাক, কি বলতো, আমাদের শরীরে যে পিউরিন বিপাক হয়, ওই ডিএনএ আরএনএর ভিতরে যে পিউরিন আছে ওই পিউরিনেরও বিপাক হয়, ভেঙে যায়। ওই পিউরিন বিপাক হইলেই আমাদের বডিতে কি তৈরি হয় বলতো? ইউরিক অ্যাসিড তৈরি হয়। এবং মানুষের শরীরে, আমাদের শরীরে মেনলি ইউরিয়া তৈরি হয় প্রধান বর্জ্য, কিন্তু বেশ কিছু প্রাণী আছে ওদের শরীরে মেন বর্জ্য পদার্থ হচ্ছে ইউরিক অ্যাসিড। বুঝতে পারছো? যেমন বেশ কিছু টিকটিকি আছে, ঠিক আছে, ওদের শরীরের মেন বর্জ্য পদার্থটাই হচ্ছে গিয়ে কি? ইউরিক অ্যাসিড। মূত্রের ঘনত্ব কিভাবে নিয়ন্ত্রিত হয়? ওই যে অসমোরেগুলেশনের মাধ্যমে বা এডিএইচ হরমোন। কি হরমোন বলতো? ওই যে এডিএইচ হরমোন। ঠিক আছে, এডিএইচ হরমোন। শেষ। মূত্রের উপাদানগুলা কি কি? ওই যে লিখবা, মূত্রের মধ্যে 95 থেকে 98% কিন্তু কি থাকতেছে? কঠিন পদার্থ থাকতেছে। বাকি 2% তোমার কি থাকতেছে? সরি, 95 থেকে 98% তরল পদার্থ থাকতেছে। বাকি 2 থেকে 3% কি থাকতেছে? কঠিন পদার্থ থাকতেছে। তার মধ্যে কি আছে? ইউরিয়া, ক্রিয়েটিনিন, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ফসফেট, বিভিন্ন আয়ন আছে। খালি ওগুলোর নামগুলো লিখলেই হয়ে যাবে। পোডোসাইট বলতে কি বোঝায়? দেখো খেয়াল করো, এই যে আমাদের মনে আছে যে আমরা ইউ আকৃতির একটা জিনিস আঁকছিলাম, কি বলতো? বোমান্স ক্যাপসুল। এই বোমান্স ক্যাপসুলের ভেতরের দিকে কিছু কোষ থাকে, বুঝছো? এই যে ভেতরের দিকে কিছু কোষ থাকে, এই কোষের নাম কি বলতো? পোডোসাইট কোষ। কি বলতো? পোডোসাইট কোষ। এই কোষের একটা বৈশিষ্ট্য আছে, এরা করে কি জানো? ওই যে তোমার যেই জিনিসটা ফিল্টার হয়ে আছে ওইটাকে শোষণ করে নিয়ে নিতে পারে। শেষ। আর ইউরিটেলিজম বলতে কি বোঝায়? ওই যে ইউরিটেলিজম তোমার হচ্ছে কি, ঠিক আছে, তোমার ইউরিটেলিজম বলতে কি বোঝায়? ওই যে বিপাকের মাধ্যমে তোমার হচ্ছে গিয়ে কি ইউরিয়া জাতীয় যে বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে, এই পুরা প্রসেসটা যে প্রাণীগুলোর মধ্যে হয় সেটাকে আমরা কি বলি? ইউরিটেলিজম বলে থাকি। ঠিক আছে, তো মোটামুটি এই জিনিসগুলো পড়লেই হয়ে যাবে এবং চ্যাপ্টারটা খুবই ছোট কয়েকটা জায়গা। আমি যদি ওভারঅল তোমাদেরকে বলে দেই তাহলে তোমরা বৃক্কের গঠন, কিডনির গঠনটা দেখবা, মূত্র তৈরির ধাপটা দেখবা,
কিভাবে পানি সাম্যতা রক্ষা হচ্ছে এটা দেখবা, লাস্টে ডায়ালাইসিস দেখবা। এই 5টা জিনিস দেখলে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো মোটামুটি এইটুকুই ছিল আমাদের সিকিউর উপর হচ্ছে গিয়ে কি একটা ওয়ান শট। তো তোমরা যারা এই জিনিসটা ফলো করবা তারা পরীক্ষার হলে খুব সহজেই অ্যান্সার করে আসতে পারবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ সবার সাথে আবার অন্য ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।